আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্স নির্ণায়কের 4 নাম্বার লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমরা 1, 2 ও 3 নাম্বার লেকচারে ম্যাট্রিক্স অংশ নিয়ে আলোচনা করেছি। 4 নাম্বার লেকচারে আমরা নির্ণায়ক শুরু করব। তো আমরা এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পুরো অধ্যায়টা তোমাদেরকে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের 4 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 4। তো প্রথমে আমরা বলছিলাম যে এরকম যে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের নির্ণায়ক অংশ শুরু করতে যাচ্ছি। নির্ণায়ক কাকে বলে? প্রথমে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, নির্ণায়ক কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। অর্থাৎ তুমি একটি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করার জন্য যে অপারেশনটা করবা, ওই অপারেশনটার নাম হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়কের ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্টস। তো এ একটা বর্গ ম্যাট্রিক্স, চিন্তা করো, এ একটা বর্গ ম্যাট্রিক্স 1 2 3 4, এর নির্ণায়ক হবে ডিটি অফ এ, মানে ডিটারমিনার অফ এ, অথবা এই যে সিঙ্গেল যে এরকম দাগ, এটা দিয়েও নির্ণায়ক বোঝায়। তাহলে নির্ণায়কের চিহ্ন হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে একটা 2 ক্রমের নির্ণায়ক। কয় ক্রমের? 2 ক্রমের নির্ণায়ক। 2 ক্রমের নির্ণায়ক। 2 ক্রমের কেন ভাইয়ারা? কারণ এটাতে 2টা সারি ও 2টা কলাম আছে। এরকম 2 ক্রমের নির্ণায়কের মান আমরা কিভাবে বের করব? 2 ক্রমের নির্ণায়কের মান আমরা বের করব হচ্ছে, প্রথমে এই উপরের ভুক্তিটা দিয়ে নিচের ভুক্তিটাকে গুণ করব 4, এই পাশে এই নিচের ভুক্তিটা দিয়ে এই উপরের ভুক্তিটাকে গুণ করব। কিন্তু যখন আমরা এই নিচ থেকে উপর দিকে যাব তখন একটা মাইনাস আসবে, অর্থাৎ -2। অর্থাৎ আমাদের যে একটা বর্গ ম্যাট্রিক্স ছিল 1 2 3 4, এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ডিটারমিনার বানাই তাহলে তার মান আসবে 2। তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি যে নির্ণায়ক কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে নির্ণায়ক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারি। তাহলে নির্ণায়কের ইংরেজি যেহেতু ডিটারমিনার, তাহলে ডিটি অফ এ মানে ডিটারমিনার অফ এ, অথবা এরকম লম্বা দাগ দেখলে আমরা ওইটার ডিটারমিনার বুঝবো। নির্ণায়কের মান পজিটিভ, নেগেটিভ, 0 যে কোনো কিছু আসতে পারে। অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি মান পাবো, ওই প্রক্রিয়াটির নাম হচ্ছে আমাদের নির্ণায়ক। তো এখন আমরা একটা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা চট্টগ্রাম বোর্ড 2021-এ এসেছিল। তো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে 2 মার্কের জন্য ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্যটা চলে আসতে পারে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্যটা আসলে আমরা কিভাবে করব দেখো। ম্যাট্রিক্স আয়তকার বা বর্গাকার যে কোনো আকৃতির হতে পারে। তাহলে ম্যাট্রিক্স কি হতে পারে? আয়তকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। নির্ণায়ক কেবলমাত্র বর্গাকার হয়। নির্ণায়ক কখনো আয়তকার হইতে পারে না। কারণ কি? কারণ ডেফিনেশনের মধ্যে ছিল যে প্রক্রিয়ায় প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তো নির্ণায়ক কখনোই আয়তকার হবে না। 2 নাম্বার, সারি ও কলাম সংখ্যা সমান হতে পারে। সারি ও কলাম সংখ্যা অবশ্যই সমান। এটার সারি ও কলাম সংখ্যা সমান হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু নির্ণায়ক হইতে হইলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর বর্গ ম্যাট্রিক্স যদি হওয়া লাগে তাকে সারি আর কলাম সংখ্যা সমান হইতে হবে। এবার খেয়াল করো, ম্যাট্রিক্সের কোনো মান নেই, শুধু অপারেটর হিসাবে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্সটা একটা অপারেটর হিসাবে কাজ করে। ম্যাট্রিক্সটা একটা কি হিসাবে কাজ করে? অপারেটর হিসাবে কাজ করে। কিন্তু আমরা যদি দেখি নির্ণায়কটা কি হিসাবে কাজ করবে? নির্ণায়কের নির্দিষ্ট মান থাকবে। নির্ণায়কের নির্দিষ্ট মান থাকবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে নির্ণায়কের নির্দিষ্ট মান আছে। এই পার্থক্যটা পরীক্ষা আসলে আমরা এভাবে লিখে দিব। আমি আরেকবার বলতেছি, ম্যাট্রিক্স আয়তকার কিংবা বর্গাকার উভয় রকমের হতে পারে। নির্ণায়ক কেবলমাত্র বর্গাকার হবে। ম্যাট্রিক্স সারি ও কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে। নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হবে। ম্যাট্রিক্স এর কোনো মান নেই। এটি কেবলমাত্র একটি অপারেটর হিসাবে কাজ করে। নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে
পার্থক্য। এবার যদি আমরা খেয়াল করি অনুরাশি বা মাইনর, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোন নির্ণায়কের যে কোনো পদের অনুরাশি, চিন্তা করো অনুরাশি জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। অনুরাশি বা মাইনর, দেখো প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে। পরিচয়টা হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে। যেমন মনে করো একজনের নাম রিফাত খান, তো রিফাত খান এই জায়গায় এটা হচ্ছে তার নাম, আর এই খানটা হচ্ছে তার বংশ পরিচয়। প্রত্যেকটা মানুষের একটা থাকে নিজস্ব নাম, আরেকটা থাকে তার বংশ পরিচয়। ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানের এরকম দুইটা পরিচয় আছে, তার মধ্যে একটা পরিচয় হচ্ছে অনুরাশি। অনুরাশি জিনিসটা কি? কোনো একটা পদের অনুরাশি মানে হচ্ছে কোন নির্ণায়কের যে কোনো পদের অনুরাশি হলো ওই পদটি যে সারি বা কলামে অবস্থিত তা বাদ দিয়ে অবশিষ্ট নির্ণায়কের মান। আমরা যদি চিন্তা করি এর অনুরাশি, তাহলে এর অনুরাশি এ বরাবর সারি কলাম বাদ এই নির্ণায়কের মান। আমরা যদি এখানে লিখি A11 তম ভুক্তি বা 1,1তম ভুক্তি বা এর অনুরাশি, তাহলে এর অনুরাশি কি হবে? এর অনুরাশি হবে ডিটারমিনার অফ, খেয়াল করো এই এ বরাবর তুমি সারি বাদ দিবা, এ বরাবর কলাম বাদ দিবা, এই যে অবশিষ্ট যে নির্ণায়কটা আছে অর্থাৎ EFHI, এটাই হচ্ছে তোমার A11তম ভুক্তি বা 1,1তম ভুক্তি, অথবা এই যে ভুক্তিটাই আছে তার অনুরাশি। তাহলে কোনো একটা ভুক্তির অনুরাশি মানে হচ্ছে ওই ভুক্তিটা বরাবর তুমি সারিটাকে বাদ দিবা, কলামটাকে বাদ দিবা, এই যে অবশিষ্ট যে অংশটা আছে এই অংশটার মানই হবে তার অনুরাশি। একইভাবে যদি আমি চিন্তা করি ই এর অনুরাশি, একটাবার খেয়াল করো ই এর অনুরাশি, তাহলে ইটা কোথায় আছে একটু খেয়াল করো, ইটা যে জায়গায় আছে এটা এই জায়গায় আছে, ই বরাবর সারি কলাম বাদ, তাহলে এই চারটা আছে ACGI, তাহলে এটার মান ACGI, এটার মানই হবে ই এর অনুরাশির মান। তাহলে কোনো একটা, আর এটার মান আমরা কিভাবে বের করব? এটার মান বের করব এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, অর্থাৎ EI মাইনাস HF। আর যদি আমরা এটার মান বের করি AI মাইনাস GC, অর্থাৎ কোনো একটা ভুক্তির অনুরাশি মানে হচ্ছে ওই ভুক্তিটার বরাবর সারিবাদ এবং কলামবাদ অবশিষ্ট অংশের মান। এখন যদি আমরা এখানে চিন্তা করি যে এফ এর পরিচয় কি? এফ এর পরিচয় A23তম ভুক্তি, A23তম ভুক্তি যে কথা, আর 2,3তম ভুক্তি একই কথা। এত এর অনুরাশি। তাহলে তোমাদের ভাইয়া কি বলছে? তোমাদের ভাইয়া বলছে যার অনুরাশি তার বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে অবশিষ্ট নির্ণায়কের মান অর্থাৎ এই চারটা নির্ণায়কের মান, তাহলে এই চারটা নিয়ে একটা নির্ণায়ক বানাও, কি হচ্ছে ABGH। এই নির্ণায়কটাকে করলে কেটেছে কত? AH মাইনাস BG, এই মানটাই হবে আমাদের কি অনুরাশির মান। তাহলে একটি নির্ণায়কে 9টি ভুক্তি থাকলে 9টি ভুক্তিরই 9টি অনুরাশি আছে। যেমন এক জায়গায় 9 জন লোক থাকলে 9 জন লোকেরই একটা নাম আছে, আলাদা আলাদা নাম আছে, সেরকম নির্ণায়কে 9টা ভুক্তি থাকলে 9টা ভুক্তিরই আলাদা আলাদা অনুরাশি বিদ্যমান থাকবে। তো এখন আমরা একটা 2x2 ম্যাট্রিক্স দেখতেছি। এই ম্যাট্রিক্সের আমরা কিছু অনুরাশি সিলেক্ট করব। খেয়াল করো এই 1 মানে তো এই ভুক্তিটা, এটাকে আবার কি বলা যায়? যেহেতু এই ম্যাট্রিক্সটার নাম A, তাহলে A11, অথবা এটাও বলা যাইব 1,1তম ভুক্তি। কি বলা যাবে? 1,1তম ভুক্তি। 1,1 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে একবার চিন্তা করো স্টুডেন্টস, 1, তাহলে 1 যে সারিতে অবস্থিত ওই সারি বাদ, যে কলামে অবস্থিত ওই কলাম বাদ, তাহলে রইল কত? 4। তাহলে 1 বা A11তম ভুক্তির অনুরাশি কত? 4। সিমিলার ওয়েতে 2 বা A12তম ভুক্তির অনুরাশি, তাহলে 2, এই 2 বাদ 2 বরাবর সারি কলাম বাদ রইল কি? 3। এবার 3 এর অনুরাশি, তাহলে এই 3 বরাবর সারি বাদ
কলাম বাদ রইল কে 2, তাহলে 3 এর অনুরাশি হচ্ছে 2, তাহলে 4 মানে কি 4 বরাবর সারি বাদ কলাম বাদ বাইচা আছে কে 3, তাহলে এই অনুরাশিটা হচ্ছে 3। অর্থাৎ কোনো একটা ভুক্তি যে সারিতে অবস্থিত ওই সারি বরাবর সারি কলাম বাদ দেওয়ার ফলে যে মানটি বা যে নির্ণায়কের মানটি থাকবে ওইটাই হবে অনুরাশি। তাহলে আমরা একটা 2/2 এর অনুরাশি বের করা শিখে গেলাম। তো এখন অনেক ইম্পর্টেন্ট জিনিস চিন্তা করো, এটা পরীক্ষায় আসবে এবং আমরা মিস্টেক করা যাবে না। অনুরাশি ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি গুলোর জায়গায় তার অনুরাশি বসালে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের অনুরাশি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ চিন্তা করো, একটা ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির জায়গায় তার অনুরাশি যদি তুমি বসাও তাহলে তুমি যে ম্যাট্রিক্স পাবা ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো মূল ম্যাট্রিক্সের অনুরাশি ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, এর অনুরাশি ম্যাট্রিক্স, এই যে দেখো এর অনুরাশি ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে মাইনর অফ এ অথবা এর অনুরাশি ম্যাট্রিক্স একই কথা। তাহলে এর 4টা ভুক্তি আছে, তাহলে খেয়াল করো এই যে 4টা ভুক্তি, তাহলে খেয়াল করো, তাহলে 1 এর অনুরাশি 1 বরাবর সারি কলাম বাদ আছে হচ্ছে 4, 2 এর অনুরাশি 2 বরাবর সারি কলাম বাদ আছে হচ্ছে 3 এর অনুরাশি সারি কলাম বাদ আছে হচ্ছে 2, 4 এর অনুরাশি সারি কলাম বাদ আছে হচ্ছে 1। অর্থাৎ এ যদি 1 2 3 4 হয় তাহলে এর অনুরাশি হবে 4 3 2 1, তাহলে এর অনুরাশি ম্যাট্রিক্স হবে এইটা। তাহলে দেখো আমরা যদি চিন্তা করি আমাদের মূল যে ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 4, এটা থেকে আমরা মাইনর এ কি পাইতেছি, হচ্ছে একটু খেয়াল করো, যার যার অনুরাশি বসাইলে 4 3 2 1। দেখো আমরা যখন ছোট ছিলাম তোমরা অনেকে হয়তো বা এই আমি যখন যে কথাটা বলবো এটার সাথে অনেকে পরিচিত নাও হইতে পারো। তো দেখো এরকম একটা দাগ টানা থাকতো, আমরা যখন ছোট ছিলাম এই পাশের নাম থাকতো ধরো জল, এই পাশের নাম থাকতো ডাঙা। তো একজন বলতো জোরে জোরে জলে, আমরা এখানে থাকতাম, বলতো ডাঙা, আমরা এই পাশে চলে যেতাম, আবার ডাঙার পাশে থাকলে জল বললে এই পাশে চলে আসতাম। তো এখন ধরো ডাঙাতে আমরা আসি তখন বলতো জল, আমরা এই পাশে আসতাম, আবার বলতো জল, যারা এই পাশে চলে যেত তারা খেলা থেকে বাদ হয়ে যেত। তোমরা ইদানিং কালে টিভিতে দেখে থাকবা, আমরা যেমন বাংলায় বলতাম জলে ডাঙা, টিভিতে দেখবা আপ ডাউন বলে একটা খেলা হয়, অর্থাৎ এই পাশে থাকলে এই পাশে, এই পাশে থাকলে এই পাশে। তো ওই জলে ডাঙা খেলার মতো যদি আমরা একটা ম্যাট্রিক্সের সাথে জলে ডাঙা খেলি, অর্থাৎ এই কর্ণটা জলে ডাঙা, অর্থাৎ নিচের কর্ণটা উপরে, উপরের কর্ণটা নিচে, আবার এই কর্ণটার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে আমরা মাইনরে পেয়ে যাব। তাহলে একটা ম্যাট্রিক্স যদি আমাদের কাছে এ থাকে ওইটা থেকে আমরা কিভাবে বাইয়ারা মাইনরে পাইতে পারি, সেটা হচ্ছে এই প্রধান কর্ণটা জলে ডাঙা করবা উপরে নিচে, গৌণ কর্ণটাও উপরে নিচে করবা, তাহলেই তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবার বলতেছি, অনুরাশি ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটি ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির জায়গায় তার অনুরাশি স্থাপন করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের অনুরাশি ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার অনুরাশি ম্যাট্রিক্স মানে হচ্ছে মাইনর অফ এ হবে এটা। তো এখন যদি আমরা খেয়াল করি, দেখো অনুরাশি থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসছে একটু খেয়াল করি। প্রশ্নটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে, বলছে 2,3 তম এততম ভুক্তির অনুরাশি নিচের কোনটি? 2,3, 2 মানে কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের এইটা মানে 6 এর অনুরাশি, তাহলে 6 বরাবর সারি বাদ কলাম বাদ এই নির্ণয় একটার মান বের করো। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে 4, নিচ থেকে উপরে গেলে -4 ইকুয়াল 0। অর্থাৎ এই নির্ণয় একটার 2,3 তম ভুক্তির অনুরাশির মান হচ্ছে 0। তাহলে আমরা 2,3 বলতে কি বুঝলাম? 2,3 তম ভুক্তি বলতে আমরা বুঝলাম যে এই ভুক্তিটা 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অবস্থিত। তো এই 6, এই জন্য 6 বরাবর সারি বাদ 6 বরাবর কলাম বাদ, এই যে এই 4টা পয়েন্ট ছিল আমাদের এই 4টা জিনিস অবশিষ্ট ছিল, এই 4টা জিনিস নিয়ে নির্ণয় করছি। এই 4টা জিনিস নিয়ে নির্ণয় করলে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, আর নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার দেখি আর কি কোশ্চেন আসছে আমাদের। বলছে একটু আগের চেয়ে প্রশ্নটা একটু ট্রিকি হয়েছে,
বলছে এত নির্ণায়কের 3,2 তম ভুক্তির অনুরাশির মান 2 হলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কোনটি? 2,3 3,2 3,2 মানে কি 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। চলো আমরা দেখি। 3 নাম্বার সারি হচ্ছে এটা, 2 নাম্বার কলাম এইটা, এইটার অনুরাশি বের করতে বলছে। তাহলে এইটার অনুরাশি হবে এই 4টা জিনিস নিয়ে নির্ণায়কের মান। এই 4টা জিনিস নিয়ে নির্ণয় করলে কি আসতেছে 2x, নিচ থেকে উপরে গেলে -4y অনুরাশি। এবার খেয়াল করো অনুরাশির মান কত বলছে, অনুরাশির মান বলছে 2, কিন্তু আমরা এরকম কোনো অপশন এখানে দেখতে পারতেছি না। যদি আমরা এখান থেকে 2 কমন নেই তাহলে ব্যাপারটা হচ্ছে 2x - 2y = 2। এবার যদি এই 2 আর এই 2 কাটাকাটি করি তাহলে থাকে 1, তাহলে বিষয়টা থাকতেছে x - 2y = 1। অর্থাৎ যদি 3 2 কমন অনুরাশির মান 2 হয় তবে x y এর মধ্যে রিলেশন কত, x - 2y = 1, x - 2y = 1, ডি নাম্বার অপশন। এরপরে যদি আমরা দেখি, দেখো ওই যে আমি যে কথাটা বলছিলাম একটা মানুষের 2টা পরিচয় আছে, নামের মধ্যে 2টা পার্ট, যেমন বলছিলাম রিফাত খান, রিফাত তার নিজস্ব নাম, খান তার বংশ পরিচয়। তো এরকম প্রত্যেকটা ব্যক্তির 2টা পরিচয় আছে, প্রত্যেকটা ব্যক্তির 2টা পরিচয় আছে, একটা তার অনুরাশির পরিচয় আরেকটি তার সহগ গুণকের পরিচয়। তো এখন দেখার চেষ্টা করো সহগ গুণক কাকে বলে। কোন উপাদানের অনুরাশির আগে উপযুক্ত চিহ্ন বসালে তাকে সহগ গুণক বলে। তাইলে একটা মানুষের নামের আগে পরে তার বংশের নাম বসাইলে তাকে বংশ পরিচয় বলে। তো সিমিলার ওয়েতে কোন উপাদানের অনুরাশির আগে, অনুরাশি মানে হচ্ছে নাম, উপযুক্ত চিহ্ন বসালে তাকে সহগ গুণক বলে। তো দেখো এটাও একবার বোর্ডে আসছে যে অনুরাশি এবং সহগ গুণকের মধ্যে সম্পর্ক কি, অনুরাশি এবং সহগ গুণকের মধ্যে সম্পর্ক কি। তো আমাদের মনে রাখতে হবে অনুরাশি এবং সহগ গুণকের মধ্যে সম্পর্ক হচ্ছে সহগ গুণক = চিহ্ন ইন্টু অনুরাশি। অর্থাৎ কোনো একটা অনুরাশির আগে তার যথোপযুক্ত চিহ্ন বসাইলে তাকে সহগ গুণক বলে। এই লাইনটা মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে, সহগ গুণক = চিহ্ন ইন্টু অনুরাশি। এবার চিহ্ন, চিহ্ন কোথা থেকে আসবে, চিহ্নের সূত্রটা হচ্ছে -1r+3। অর্থাৎ তুমি যেই ভুক্তিটার সহগ গুণক বের করবা ওই ভুক্তিটার সারি এবং কলাম নাম্বারের যোগফল, ওই ভুক্তিটার সারি এবং কলাম নাম্বারের যোগফল থেকে কি আসবে, চিহ্ন আসবে। অর্থাৎ -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে আমরা পাবো প্লাস, আর যদি -1 এর পাওয়ার বিজোড় হয় অর্থাৎ এই সারি ও কলামের যোগফল যদি বিজোড় হয় তাহলে আমরা পাবো মাইনাস, আর সারি ও কলামের সংখ্যার যোগফল যদি জোড় হয় তাইলে আমরা পাবো প্লাস। তাহলে সহগ গুণক কাকে বলে, কোন উপাদানের অনুরাশির আগে, কোন উপাদানের অনুরাশির আগে যথোপযুক্ত চিহ্ন বসালে তাকে সহগ গুণক বলে। অর্থাৎ সহগ গুণক = চিহ্ন ইন্টু অনুরাশি, সহগ গুণক = চিহ্ন ইন্টু অনুরাশি। চিহ্ন কোথা থেকে আসবে, চিহ্ন মানে হচ্ছে মনে রাখবা, চিহ্ন মানে হচ্ছে -1 এর পাওয়ার r+3। আর কি, তুমি যেই ভুক্তিটার সহগ গুণক বের করছো আর হচ্ছে ওই ভুক্তিটার সারি নাম্বার, সি হচ্ছে ওই ভুক্তিটার কলাম নাম্বার। তো আমরা পরবর্তীতে দেখি, যদি একটা ম্যাট্রিক্স 2x2 হয় তাহলে তার ফিজিক্যাল স্ট্রাকচার কি হয় আমরা জানি, এরকম হয়। তাহলে খেয়াল করো A12 A11 A21 A22, আর যদি 3x3 হয় তাহলে তার ফিগারটা কিরকম হয়, এরকম হয়। খেয়াল করো তাহলে 1 আর 1 যোগ করলে কি হয় 2, 2 হচ্ছে জোড়, এই জন্য এই জায়গায় সহগ গুণকের চিহ্ন প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস। আর যদি 3x3 স্ট্রাকচার হয় তাহলে 1 আর 1 2 জোড় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো একটা 2x2 নির্ণায়কের বা 2x2 ম্যাট্রিক্সের কোন জায়গার ভুক্তিগুলার সহগুণকের চিহ্ন কি হবে আশা করি বুঝতে পারছো।
1 1 জোর এই জন্য প্লাস, 1 2 বিজোড় এই জন্য মাইনাস। অর্থাৎ পজিশনটার মধ্যে সারি ও কলামের যোগফল বিজোড় হইলে মাইনাস, জোর হইলে প্লাস। তো আমরা যদি এবার চিন্তা করি, দেখো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এখানে বলতেছে কি 1 1 মানে কি, 1 মানে হয়েছে এইটা, এটাকে কি বলতে পারি এ ম্যাট্রিক্সের 1,1 তম ভুক্তি অথবা 1,1 তম ভুক্তি, একই কথা। এ 1 1 যে কথা এই জায়গায়, এ 1 1 যে কথা, 1,1 তম ভুক্তি একই কথা, এর সহগুণক। দেখো এবার একটা জিনিস মনে রাখতে হবে, এ 1 1 এই স্মল এ 1 1 দিয়ে বোঝায় এ ম্যাট্রিক্সের ওই ভুক্তি যা 1 নাম্বার সারি ও 1 নাম্বার কলামে অবস্থিত। আর এই ক্যাপিটাল এ 1 1 এটা দিয়ে বোঝায় এ ম্যাট্রিক্সের 1,1 তম ভুক্তির সহগুণক। তাহলে এই জিনিসটা দিয়ে কি বোঝায়, সহগুণক। আর এটা দিয়ে বোঝায় জাস্ট এ ভুক্তি, মনে রাখতে হবে। তাহলে 1,1 এর সহগুণক, তাহলে আমরা চিহ্ন বসাই, চিহ্ন কি -1 এর পাওয়ার 1 প্লাস 1, -1 এর পাওয়ার 1 প্লাস 2, -1 এর পাওয়ার 2 প্লাস 1, -1 এর পাওয়ার 2 প্লাস 2। তাহলে 1 বা এ 1 1 তম ভুক্তির সহগুণক এই 1, তাহলে 1 বরাবর সারি বাদ 1 বরাবর কলাম বাদ রইল কত 4 ইন্টু 4, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, 1 ইন্টু 4 মানে 4। তো এবার যদি চিন্তা করো এই 2 এর সহগুণক 2 বরাবর সারি বাদ কলাম বাদ আছে কে 3, তাহলে তুমি বসাও 3, তাহলে -1 এর পাওয়ার 3 মানে মাইনাস, তার মানে -3। তো এই 2 1 এই 3 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এটা কত রইল 2 ইন্টু 2, তার মানে হচ্ছে -2। এটা হচ্ছে সারি বাদ কলাম বাদ, তার মানে 1, তার মানে রইল হচ্ছে 1। তাহলে আমরা বুঝলাম 1 বা এ 1 1 তম ভুক্তির সহগুণক হচ্ছে 4, 2 বা এ 1 তম ভুক্তির সহগুণক হচ্ছে -3, 3 বা এ 2 1 তম ভুক্তির সহগুণক হচ্ছে -2, 4 বা 2 তম ভুক্তির সহগুণক হচ্ছে -1। অর্থাৎ আমরা যেভাবে অনুরাশি বের করতাম একইভাবে বের করব, জাস্ট এই চিহ্নটা বসায় দিব। এখন ভাইয়া তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমরা কি প্রতিবার চিহ্ন এরকম ডিটেলস ক্যালকুলেশন করে বসাবো? তুমি যদি মনে রাখতে পারো চিহ্ন এই জায়গায় প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে ডিটেলস ক্যালকুলেশন করার দরকার নেই। তো এবার চিন্তা করো সহগুণক ম্যাট্রিক্স, অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। সহগুণক ম্যাট্রিক্স, এটা আমাদেরকে অনেক ধৈর্য সহকারে মনে রাখতে হবে। সহগুণক ম্যাট্রিক্স এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। কোন ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর জায়গায় তার সহগুণক বসালে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলে। অর্থাৎ তুমি একটা ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির জায়গায় যদি তার সহগুণককে বসাও তাহলে যে ম্যাট্রিক্স পাবা ওইটাই হচ্ছে তার সহগুণক ম্যাট্রিক্স। এবার চিন্তা করো এ ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, সহগুণকের ইংরেজি কোফ্যাক্টর, এজন্য সহগুণক ম্যাট্রিক্সকে বলা হয় কোফ অফ এ। তাহলে কোফ অফ এর ফিগারটা কেমন হবে একটু চিন্তা করো। এই যে 1 বরাবর সারিবাদ কলাম বাদ, তাহলে 1 এর সহগুণক কত 4, কারণ কি 1 এর চিহ্ন প্লাস, এই জায়গার চিহ্ন প্লাস, এই জন্য প্লাস 4। 2 এর সহগুণক কত 2 বরাবর সারিবাদ কলাম বাদ, তাহলে 2 বরাবর সারিবাদ কলাম বাদ অবশিষ্ট কে 3, এই জায়গার চিহ্ন কি মাইনাস, এই জন্য হচ্ছে -3। এই যে 3 বরাবর সারিবাদ কলাম বাদ 2, এই জায়গার পজিশন কি -2। এই যে 4 বরাবর সারিবাদ কলাম বাদ 1। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স হবে কোফ অফ এ এটা। তাহলে আমাদের জেনারেল স্ট্রাকচারে ম্যাট্রিক্সটা যেরকম ছিল, এটা, তাহলে ডিরেক্ট এটা থেকে আমরা কোফ কিভাবে চিন্তা করতে পারি, আমরা ওই যে অনুরাশির মতো কি করব, প্রধান কর্ণ চেঞ্জ করব, ওকে চেঞ্জ করলাম 4 1, আমরা গৌণ কর্ণ চেঞ্জ করব 3 2। এরপর কি করব, কোফের বেলায় জাস্ট আমরা গৌণ কর্ণের চিহ্নটা চেঞ্জ করে দেব, চিহ্ন যদি প্লাস থাকে মাইনাস করে দিব, মাইনাস থাকলে প্লাস করে দেব। এবার আমাদের দেখো ঢাকা বোর্ড 25 একদম গরম কোশ্চেন, এই কিছুদিন আগে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে ওইটাতে আইসা পড়ছে কোশ্চেনটা।
কি বলছে প্রশ্নে? বলছে 3,2 তম ভুক্তির সহগ গুণকের মান কত? 3,2 তম ভুক্তি মানে কি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ এই -3। তাহলে এইটা বরাবর তুমি সারি বাদ করো, কলাম বাদ করো। তাহলে চিন্তা করো 3 আর 2, 3 আর 2 5, 5 হয়েছে বিজোড়, এই জন্য চিহ্ন মাইনাস। আর অবশিষ্ট অংশ নিয়ে নির্ণয় করো 3 - 2 - 1 4। তাহলে বিষয়টা কি আসতেছে খেয়াল করো, -1। তাহলে তুমি যদি কাজ করো 3 4 12, 12 নিচ থেকে উপরে গেলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -2, তাহলে -1 × 10, তার মানে পুরো রেজাল্টটা আসতেছে -10। তাহলে যদি 3,2 তম ভুক্তির সহগ গুণকের মান বলে, তাহলে আমাদের উত্তর আসতেছে -10। আমি আবার বলতেছি, এটা হচ্ছে অনুরাশির মতন, অনুরাশির মতন। আর এটা আমাদের কি চিহ্ন, চিহ্নটা ভাইয়া আমি কিভাবে বুঝলাম? যে দেখো 3,2, 3 আর 2 5, এই যে আমাদের সূত্র ছিল না -1 এর পাওয়ার আর প্লাস 3, অর্থাৎ দেখো 3 আর 2 5, অর্থাৎ -1 এর পাওয়ার বিজোড়, এই জন্য হয়েছে মাইনাস। আমরা যদি পরের প্রবলেমে যাই, বলছে ময়মনসিংহ বোর্ড 2021 কোশ্চেনটা আসছে 2,1 তম ভুক্তি। খেয়াল করো 2,1 তম ভুক্তির সহগ গুণক 5, সহগ গুণক 5 হলে x এর মান নির্ণয় করো। তাহলে 2,1, 2,1 মানে কি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, অর্থাৎ এই 0। তাহলে 0 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে 2 আর 1, 2 আর 1 3, 3 বিজোড়, এই জন্য হচ্ছে -1। আর নির্ণায়কের মান হবে 2 5 1x, এই নির্ণায়ক। তাহলে -1 ব্যাপারটা হইতেছে 2x - 5, তাহলে কাজ করলে হইতেছে -2x + 5, এটা হচ্ছে সহগ গুণক। এবার দেখো সহগ গুণকের মানটা কত আছে 5, তাহলে অতএব -2x + 5 = 5। তাহলে ব্যাপারটা হইতেছে -2x = 0, অতএব x = 0। অর্থাৎ সহগ গুণকের মানটা হচ্ছে 5, এটা ধইরা আমরা ক্যালকুলেশন কইরা x এর মান কত পেয়েছি? 0। তো এখন খেয়াল করি পরবর্তীতে সহযোগী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। চিন্তা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের, সহযোগী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো সহযোগী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি যদি খেয়াল করো, সহযোগী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়ক ডিটারমিনার এ এর সহগ গুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের সহযোগী ম্যাট্রিক্স বলা হয়, এবং ওই ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি একটা সহগ গুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো, এই কোফ ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হচ্ছে সহগ গুণক ম্যাট্রিক্স। সহগ গুণক সহযোগী ম্যাট্রিক্স, সহগ গুণক ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে কি পাবা? সহযোগী ম্যাট্রিক্স। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর সহযোগী ম্যাট্রিক্স হবে, তুমি এই জায়গায় সহগ গুণক ম্যাট্রিক্সটা বের করো। চিন্তা করো 1, 1 বরাবর সারি কলাম বাদ, 1 এর সহগ গুণক হচ্ছে 4, 2, 2 এর সহগ গুণক হচ্ছে -3, 3, 3 এর সহগ গুণক হচ্ছে -2, 1। এটা যদি তুমি ট্রান্সপোজ কইরা ফেলো, তাহলে পুরো বিষয়টা দাঁড়াইতেছে 4 - 2 -3 1। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সহগ গুণক ম্যাট্রিক্স মানে কোফ অফ এ, ওই ম্যাট্রিক্সটা বের করার পর তুমি যদি ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দাও, তাহলে তুমি যে ম্যাট্রিক্স পাবা সেই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অথবা সহযোগী ম্যাট্রিক্স। এই লাইনটা মনে রাখবা, অ্যাডজয়েন্ট অফ এ মানে কোফ অফ এর ট্রান্সপোজ। তাইলে চিন্তা করো, যদি একটা ম্যাট্রিক্স এ বি সি ডি হয়, তাহলে তার অ্যাডজয়েন্ট হবে, আমরা কোফ বের করি, কোফ অফ এ। কোফ কিরকম হবে? চিন্তা করো, কোফ হবে এ এর অনুরাশি ডি, বি এর অনুরাশি -সি, সি এর অনুরাশি কত? -বি, আর ডি এর অনুরাশি এ। এটাকে ট্রান্সপোজ করো, দেখো এটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা এটা টিপস হিসাবে মনে রাখতে পারি, 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে প্রধান কর্ণের ভুক্তিগুলো চেঞ্জ। এই যে দেখো এই দুইটা চেঞ্জ এ ডি, আর এই যে গৌণ কর্ণ আছে, এই জায়গায় গৌণ কর্ণের বি ছিল প্লাস, এই জন্য মাইনাস,
সি ছিল প্লাস, এই জায়গায় হবে মাইনাস। অর্থাৎ একটা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা খুব দ্রুত বের করতে পারি এই টেকনিকে, প্রধান কর্ণ চেঞ্জ, গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ। আমি আরেকবার বলতেছি, আমরা এইভাবে একটা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সহজে বের করতে পারি, প্রধান কর্ণ চেঞ্জ, গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ। তো খেয়াল করো, ঢাকা বোর্ড 2025-এ আসছে একটা ম্যাট্রিক্স, এটার অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলছে। এ একটা ম্যাট্রিক্স, এ এত হলো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? তোমার ভাইয়া বলছে প্রধান কর্ণ চেঞ্জ, এই যে প্রধান কর্ণ চেঞ্জ করো 5 - 1, গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ করো -3 - 2। তাহলে পুরো ব্যাপারটা আসতেছে কত? 5 - 3 - 2 - 1, এ নাম্বার অপশন। অর্থাৎ তুমি মনে রাখবা, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হইলে তোমাকে কি করতে হবে? প্রধান কর্ণ চেঞ্জ করতে হবে, গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ করতে হবে। তো খেয়াল করো, বলছে এ এত ম্যাট্রিক্স, এর অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি বলছে তোমার ভাইয়া? তোমার ভাইয়া বলছে প্রধান কর্ণ চেঞ্জ। চলো ধরি এটা প্রধান কর্ণ, চেঞ্জ করো 2 8, গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ করো 5 - 7। তাহলে 2 5 - 7 8, 2 5 - 7 8, 2 5 - 7 8, ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় এমসিকিউ এবং সিকিউ উভয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, নির্ণায়কের মান নির্ণয়ের সাধারণ পদ্ধতি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করতে পারবে না কত ইম্পর্টেন্ট ভাই। দেখো, নির্ণায়কের মান নির্ণয়ের সাধারণ পদ্ধতি, যে কোনো সারি বা কলাম বরাবর উপাদানগুলোর ও তার সংশ্লিষ্ট সহগ গুণকের গুণফলের সমষ্টি হলো নির্ণায়কের মান। এই কথাটা কিছুই বোঝা যায় নাই। নির্ণায়কের সারি বা কলাম বরাবর কাজ চালানো মানে ওই সারি বা ওই কলাম বরাবর বিস্তার নেওয়া। ধরো আমাকে একটা 3 ক্রমের নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মানটা হবে, দেখো এই যে A11, এই বুক্তির সাথে এটার সহগ গুণকের গুণ A11, A11 এর সহগ গুণ, স্মল a11 এর সহগ গুণক কি? সহগ গুণক হচ্ছে ক্যাপিটাল A11 সমষ্টি যে কোনো একটা সারি বা কলামের। দেখো, যে কোনো একটি সারি বা কলাম বরাবর, অর্থাৎ আমি এই সারি বরাবর চিন্তা করার পর তাহলে কি হবে? A11 সমষ্টি প্লাস A12 ক্যাপিটাল A12 প্লাস স্মল a13 ক্যাপিটাল A13। তাহলে খেয়াল করো, এই একটা সারি বরাবর প্রতিটি উপাদানের সাথে তার সহগ গুণকের গুণফলের সমষ্টির যে মান আসবে ওইটাই নির্ণায়কের মান। এটা না করে যদি আমি এটা করি, এই কলাম বরাবর চিন্তা করি, তাহলে এই যে আমরা এই লাইন থেকে এই লাইন লিখলাম, এটাকে বলবো প্রথম সারি বরাবর বিস্তার, প্রথম সারি বরাবর বিস্তার। আমরা যদি এই কলাম বরাবর বিস্তার নেই তাহলে কি হবে? A12 এটার সাথে এটার সহগ গুণক ক্যাপিটাল A12, A22 এটার সাথে এটার সহগ গুণক ক্যাপিটাল A22, A32 এটার সাথে এটার সহগ গুণক ক্যাপিটাল A32। এইটার যে রেজাল্ট হবে, এই রেজাল্টই হবে আমাদের কি? নির্ণায়কের মান। এটা কি বরাবর বিস্তার? দ্বিতীয় কলাম বরাবর, দ্বিতীয় কলাম বরাবর। দেখো আরেকবার বলতেছি, যে কোনো সারি বা কলামের বরাবর উপাদানগুলোর ও তার সংশ্লিষ্ট সহগ গুণক, অর্থাৎ কি এই A11 এর সাথে সংশ্লিষ্ট মানে কি? A11 এর সাথে A11 এর সহগ গুণক, A12 এর সাথে A12 এর সহগ গুণক, এগুলার গুণফলের যে সমষ্টি সেটাই হবে নির্ণায়কের মান, নির্ণায়কের মান। তো দেখো, এবার আমরা প্রয়োজনীয় গাণিতিক সমস্যায় চলে এসেছি। আমরা যদি গাণিতিক সমস্যাগুলো দেখি, তাহলে প্রয়োজনীয় গাণিতিক সমস্যাগুলো যদি একটু দেখি, কি বলছে চিন্তা করো। বলছে এই নির্ণায়কটার মান নির্ণয় করতে। তাহলে চিন্তা করো, আমরা এই যে 1 এর সাথে এই 11 এর সাথে 11 এর সহগ গুণক গুণ করব, সারি বাদ কলাম বাদ। তাহলে সহগ গুণক কি আসতেছে? 1 2 2 1। দেখো এইটার সহগ গুণক এই -2, এই পজিশনের সহগ গুণক কত? মাইনাস, চিহ্ন কি মাইনাস, এই জন্য -7 আছে +2। এটার সহগ গুণক করলে সারি বাদ কলাম বাদ 10 2 9 1। এবার যদি পরের সারিতে যাই 3, এই 3 নাম্বার সারি বরাবর যদি সহগ গুণক বের করি, 3 নাম্বার সারি বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে কি থাকে? 10
192। এই যে মানটা বের করব, এই মানটাই হবে এই নির্ণায়কের মান। তোমার এখন প্রশ্ন হইতে পারে এটা মাইনাস থেকে প্লাস হইলো কেন? কারণ দেখো এই জায়গার সহগুণকের চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। এবার যদি আমরা কাজ করি তাহলে 1 এটা দিয়ে এটাকে গুণ করলে 1 মাইনাস 4 প্লাস 2 এটা দিয়ে এটাকে কাজ করলে কত? 10 মাইনাস 9 দুগুণে 18 প্লাস 3 10 দুগুণে 20 মাইনাস 9। এবার যদি আমরা কাজ করি 1 মাইনাস 4 মাইনাস 3 তাহলে মাইনাস 33 10 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8 করলে মাইনাস 16 20 মাইনাস 9 11 প্লাস 33 ইকুয়াল টু মাইনাস 16। অর্থাৎ এই নির্ণায়কটার মান হচ্ছে মাইনাস 16। তুমি যদি পারো এই লাইনটা না লিখে, আমি আবার বলতেছি, তুমি যদি বুঝতে পারো এই লাইনটা না লিখে মুখে মুখে করতে পারো এই লাইন, তাও কোনো সমস্যা নেই। এই যে আমরা করলাম, এই লাইন থেকে এই লাইনকে আসা বলে বিস্তার। আমরা কার সাথে সহগুণকের গুণ করছি? প্রথম সারির সবগুলো উপাদানের সাথে। এজন্য আমরা প্রথম সারি বরাবর বিস্তার নিয়ে, প্রথম সারি বরাবর কি নিয়ে? বিস্তার নিয়ে। তাহলে আমরা কি করছি? প্রথম সারি বরাবর কি নিছি? বিস্তার নিছি। এটা লেখার দরকার নাই, বোঝার জন্য বললাম। তো আমরা যদি এর পরের বর্তিতে প্রশ্ন যাই, দেখো আমরা একটা বুয়েটে আসা কোশ্চেন দেখতে পাচ্ছি, একটা 4x4 বা 4 ক্রমের নির্ণায়ক, 4 ক্রমের নির্ণায়ক, 4 ক্রমের নির্ণায়ক, 4 ক্রমের নির্ণায়ক ভাইয়া, ভয়ের কিছু নাই। দেখো আমরা যদি এই 2 বরাবর বিস্তার নেই, তাহলে দেখো 2 বরাবর যদি আমরা বিস্তার নেই, তাহলে আরো এই 2 বরাবর যে সারি আছে 3টা শূন্য আছে, শূন্য বরাবর বিস্তার নেওয়ার দরকার নেই। কারণ কি? শূন্যের সাথে তুমি যদি গুণ করো শূন্যই আসবে। এই 2 এর পজিশন কি? 1 1 জোর। এই 2 বরাবর বিস্তার নিচ্ছে, 2 বরাবর সারি কলাম বাদ, তাহলে থাকতেছে কত? 1 0 0 2 1 0 3 2 1। এবার যদি আমি আবার এই 1 বরাবর বিস্তার নেই, খেয়াল করো 1 বরাবর বিস্তার নেই, এই 1 এর চিহ্ন কি? এই 1 এর পরিচয় কি? প্রথম সারি প্রথম কলাম 1 1 2, তাহলে 2 into 1। এই বরাবর যদি আমি বিস্তার নিই, তাহলে এই সারি বাদ কলাম বাদ, এই দুটো বরাবর বিস্তার নেওয়ার তো দরকার নেই। তাহলে আমাদের কি থাকতেছে? 1 0 2 1। কাজ করলে কি আইতেছে? 2। এটা দিয়ে কাজ করলে আইতেছে 1 - 0, তার মানে 2। দেখো যদি এটা 4x4 একটা নির্ণায়ক, কিন্তু খুবই ইজি, আমাদের বেসিক ক্লিয়ার থাকলে, অর্থাৎ আমরা যেটাতে বেশি শূন্য পাবো বড় নির্ণায়ক হইলে ওইটা বরাবর বিস্তার নিব। আর একটু চিহ্নটা খেয়াল রাখতে হবে, আমরা যে 2 এর সাপেক্ষে বিস্তার নিচ্ছি, 2 এর চিহ্নটা কি? 2 এর পজিশনটা 1 1 জোর, এই জন্য চিহ্নটা প্লাস। তাহলে এই নির্ণায়কটার মান কত? 2। এবার যদি আমরা একটা বড় নির্ণায়ক দেখি, রুয়েট 12-13 সালে আসছে, প্রথমে নির্ণায়কটা দেখে আমরা অনেকেই ভয় পেয়ে যাবো আমি জানি। তো আমাদেরকে দেখতে হবে কোন সারি বা কলামে সবচেয়ে বেশি জিরো আছে। দেখো এই 2 নাম্বার সারি 4টা শূন্য আছে, অর্থাৎ 2 নাম্বার সারি বরাবর বিস্তার নিলে আমাকে মাত্র একবার বিস্তার নিতে হবে। তাহলে যদি আমি বিস্তার নেই, এই যে 2, এই 2 এর পজিশন কত? 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4, তাহলে 4 জোর, এজন্য প্লাস, তাহলে 2। তাহলে এই বরাবর সারি কলাম বাদ, তাহলে অবশিষ্ট নির্ণায়ক দেখো 3 0 -2 4 0 -1 সরি 0 5 -3 -4 1 0 6। এবার যদি আমরা কাজ করি 0 0 3 2। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার দেখতে হবে কোন সারি বা কলাম বরাবর ভুক্তিগুলো শূন্য আছে কিনা। তো সবচেয়ে বেশি শূন্য আছে কিনা, দেখো এই কলাম বরাবর একটা বাদে বাকি 3টাই শূন্য, অর্থাৎ এই কলাম বরাবর যদি আমরা বিস্তার নেই, তাইলে আমাদের একবার বিস্তার নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা বরাবর সারিও বাদ, তাহলে এটার পজিশন কত? 2 নাম্বার কলাম। চিন্তা করো এই 1 এর পজিশন কত? সারি নাম্বার 3 কলাম নাম্বার 2,
3 আর 2 কত বাচ্চারা? 3 আর 2 হচ্ছে 5, 5 হইছে বিজোড়, এই জন্য মাইনাস। তাহলে 2 ইন্টু -1। এই বরাবর যদি আমরা বিস্তার নিয়ে ফেলি তাহলে কি হইতেছে দেখো, তাহলে 3 - 2 4, 3 - 2 4, 0 5 - 3, 0 5 - 3, আর কি আসতেছে 0 3 2, 0 3 2। এখন যদি আমরা আরেকবার বিস্তার নেই, খেয়াল করো, তাহলে 2 ইন্টু -1 মানে -2। এখন যদি আমরা এই 3 বরাবর বিস্তার নেই, এই 3 চিহ্ন কি প্লাস, এই জন্য ইন্টু 3, সারি বাদ কলাম বাদ, এটুকুকে যদি আমরা নির্ণয় করি 5 দুগুণে 10, নিচ থেকে উপরে গেলে -7 আছে প্লাস 19। তাহলে ব্যাপার কি আসতেছে -6 ইন্টু 19, তাহলে 60 আর 54 -114। তো খেয়াল করো, একটা 5/5 নির্ণায়কের মান আমরা কত সহজে বের করে ফেলতে পারি। আমাদের কাজ হচ্ছে প্রথমে দেখা কোনো একটা কোন সারি বা কোন কলামে সবচেয়ে বেশি জিরো আছে, ওইটা হচ্ছে আমাদের কাজ, ওইটা খুঁজে বের করা, দেন ওইটা বরাবর কি করা, কাজ করা। তো আমরা যদি পরে দেখি, চিন্তা করো, আমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য ওমেগার সংক্রান্ত আলাপ আমরা জটিল সংখ্যার অধ্যায় করব। তো আমাদের শুধু এই জায়গায় মনে রাখতে হবে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আর ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা। এই দুইটা লাইন মনে রাখলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আর ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল, এইটুকু শুধু জানা রাখো, এককের কাল্পনিক ঘনমূল। ওমেগাটা কি ভাইয়া? এককের কাল্পনিক ঘনমূল, এককের কাল্পনিক ঘনমূল। তাহলে এই নির্ণায়কটার ক্ষেত্রে আমাকে অফিসিয়ালি দুইটা লাইন মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে ওমেগা কিউব মানে 1, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। তাহলে চলো এই নির্ণায়কটাকে যদি 1 বরাবর বিস্তার নেই, সারি বাদ কলাম বাদ, তাহলে কি আসতেছে 1, এই ওমেগা আর এটা গুণ করলে মাইনাস ওমেগা স্কোয়ার, নিচ থেকে উপরে গেলে আরেকটা মাইনাস ওমেগা, সরি নিচ থেকে যদি আমরা উপরে যাই -1, আর এই ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হচ্ছে আচ্ছা, এই 1 বরাবর যদি বিস্তার নেই তাহলে 1 বরাবর সারি বাদ কলাম বাদ, এইটুকু মানই হবে নির্ণায়কের মান। তাহলে এই ওমেগা আর মাইনাস ওমেগা গুণ করলে মাইনাস ওমেগা কিউব, আর নিচ থেকে উপরে গেলে -1। তাহলে আমাদের 1 বরাবর বিস্তার নেওয়া শেষ। এখন যদি আমরা এই মাইনাস ওমেগা বরাবর বিস্তার নেই, এই জায়গার পজিশনের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস ওমেগা, তাহলে এইটা বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এই মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর নিচ থেকে উপরে গেলে একটা মাইনাস ওমেগা স্কোয়ার। এবার যদি আমরা এই ওমেগা স্কোয়ার বরাবর বিস্তার নেই, তাহলে এই জায়গার চিহ্ন কি প্লাস ওমেগা স্কোয়ার, এই বরাবর সারি বাদ কলাম বাদ, এইটাকে এটা দিয়ে গুণ করলে আসতেছে মাইনাস ওমেগা, আর নিচ থেকে উপরে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তো এখন খেয়াল করো 1 এই ওমেগা কিউব মানে কত, ওই বোর্ডে দেখো 1, তাহলে -1 তাহলে এবার খেয়াল করো ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 0, 0 ইন্টু ওমেগা মানে 0। এবার যদি আমরা কাজ করি ওমেগা স্কোয়ার, এটা মানে কত মাইনাস ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগা মাইনাস ওমেগা, তাহলে পুরো ব্যাপারটা আসতেছে কত -2 প্লাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা, তাহলে পুরো ব্যাপার আসতেছে -2 ওমেগা কিউব। আর আমরা জানি কি ওমেগা কিউব মানে 1, তাহলে -2 -4। কারণ এখানে আমি কি করেছি ভাই, এই ওমেগা কিউবের মান বসিয়েছি 1। তো এরকম ওমেগা দিয়েও তোমাদের অঙ্ক আসতে পারে, তোমরা জাস্ট বিস্তার করবা, তাইলেই শেষ। সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান, একটু আগে আমরা যেই পদ্ধতিতে নির্ণায়কের মান করলাম এটাকে বলা হয় বিস্তার পদ্ধতিতে নির্ণায়কের মান। তো সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করব? সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয়ের জন্য আমরা এই নির্ণায়কটাকে লিখব 1 2 3 4 5 6 7 8 9। এরপর কি করব, আবার প্রথম দুইটা কলামকে আবার লিখব,
প্রথম দুইটা কলামকে আবার লিখবো 1 1 4 7 2 5 8। তো এইটুকু হচ্ছে আমাদের কাজ। সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, নির্ণায়কটা লিখতে হবে, তারপর প্রথম দুইটা কলামকে আবার রিপিট করতে হবে। এবার ফালি করতে হবে। এই যে দেখো 1 ধইরা একদম নিচ পর্যন্ত একটা ফালি, আবার দেখো এই 2 ধইরা নিচ পর্যন্ত একটা ফালি, আবার এই 3 ধইরা নিচ পর্যন্ত একটা ফালি। তো এরকম উপর থেকে 3টা ফালি করতে হবে। যেহেতু এটা 3/3 নির্ণায়ক, তাহলে 1 ধইরা 3 ভুক্তি নিয়ে একটা ফালি, 2 ধইরা 3 ভুক্তি নিয়ে একটা ফালি, 3 ধইরা 3 ভুক্তি নিয়ে একটা ফালি করতে হবে। সিমিলার ওয়েতে এই নিচের ভুক্তিটা ধরে উপরের 3টা ভুক্তি নিয়ে একটা ফালি, আবার এই নিচের 3টা ভুক্তি নিয়ে আরেকটা ফালি, এই 3টা ভুক্তি নিয়ে তোমাকে আরেকটা ফালি করতে হবে। মনে রাখবা ফালি করার পর সবসময় এই দুইটা উপাদান বাইরে থাকবে, তাছাড়া সবাই ফালির উপর ভিতরে থাকবে। এখন তোমার তো ফালি করা শেষ, এখন তুমি রেজাল্ট কাউন্ট করবা কিভাবে? এই উপরে থেকে ফালিগুলা গুণ করবা। 5 অক্ষে 5, 5 নং 45। ওকে, ডান। এরপর এই ফালিটার কথা গুণ করবা। একটু এই কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হয়। এই কালার ফালির মধ্যে যারা আছে তাদেরকে তুমি এই কালার দিয়ে করবা। 5 অক্ষে 5, 5 নং কত? 45 প্লাস পরের ফালিতে যাও, 6 দুগুণে 12, 7 12 84, তারপরে দাও 3 4 12, 8 12 কত? 96। এবার উপর দিক থেকে কিন্তু তোমার ফালি করা কমপ্লিট। এবার তোমাকে কি করতে হবে? তুমি যে নিচ দিক থেকে ফালি করছো হলুদ কালারে, ওই রেজাল্টগুলো আমরা হলুদ কালিতে লিখবো। তাহলে এই ফালিগুলা করার আগে মাইনাস, তাহলে নিচ থেকে উপরে গেল 5 7 35 ইন্টু 3 মানে 105, 6 8 48 ইন্টু 1 মানে কত? মাইনাস 48। এরপরে 4 নং 36, 36 দুগুণে কত? 72 মাইনাস 72। তাহলে যদি এবার কাজ করো 180 225, এগুলো যদি কাজ করো 225, তার মানে হয়ে গেল 0। আমরা যদি সারাংশের পদ্ধতিতে কোনোদিন নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে করব। নর্মালি 3/3 নির্ণায়ক সারাংশের পদ্ধতির প্রয়োজন হয় না, বড় নির্ণায়কগুলো আমরা সারাংশের পদ্ধতিতে করি। তারপরে মাঝে মাঝে কনসেপ্ট যাচাইয়ের জন্য তোমাকে একটা 3/3 নির্ণায়ক দিয়ে বলতে পারে সারাংশের পদ্ধতিতে মান নির্ণয় করব। তো আমরা যদি পরবর্তী টপিকসে যাই, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই জিনিসটা কি চিন্তা করো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? কোন বর্গ ম্যাট্রিক্স এ কে ব্যতিক্রমী বলা হবে যদি ডিটারমিনার a = 0 হয়। এই যে দেখো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনার করব। যদি এটাকে আমরা ডিটারমিনার করি, দেখো এই প্রথম কলাম বরাবর যদি বিস্তার নেই, তাহলে 1 এর সাথে 1 এর সহগ গুণক গুণ, সারি কলাম বাদ, 4 6 24 মাইনাস 4 6 24। তাহলে খেয়াল করো 4 6 24। এবার যদি এই 2 এর চিহ্ন কি? মাইনাস, তাহলে -2, 2 বরাবর সারি বাদ কলাম বাদ, 4 নং 36 মাইনাস 30, 36 মাইনাস 30। এবার যদি এই 3 এর চিহ্ন কি? প্লাস, তাহলে +3, তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ, 4 নং 36 মাইনাস 20, 36 মাইনাস 20। তাহলে পুরো বিষয়টা কত আসতেছে? 0। 24 মাইনাস 24 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0। 36 মাইনাস 30 মানে 6 মাইনাস 12, 36 মাইনাস 20 মানে হচ্ছে 16, 3 16 কত? 48। তাহলে সমান সমান কত? 36, নট ইকুয়াল টু 0। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। যদি ডিটারমিনার 0 হইতো তাহলে সেটা ব্যতিক্রমী। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে ব্যতিক্রমী বলা হবে যদি ডিটারমিনার a = 0 হয়। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের ডিটারমিনারের মান 0 হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনারের মান যেহেতু 0 না, তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়। এবার অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? খেয়াল করো, অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? যদি একটি ম্যাট্রিক্স এ কে ব্যতিক্রমী বলা হবে ডিটারমিনার a ≠ 0। তোমরা এটা ডিটারমিনার বের করবা। ডিটারমিনারের মান যদি 0 আসে, তাহলে বলবা ব্যতিক্রমী। আর যদি ডিটারমিনারের মান ≠ 0 আসে, তাহলে হবে অব্যতিক্রমী।
ডিটারমিনারের মান 0 আসলে হয় ব্যতিক্রমী, আর ডিটারমিনারের মান নট 0 আসলে হয় অব্যতিক্রমী। তাহলে চলো, তো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি। এক্স এর যে সব মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। ব্যতিক্রমী মানে কি? 0। তাইলে আমরা কি লিখতে পারি? অতএব ব্যতিক্রমী হলে, ব্যতিক্রমী হলে যে ম্যাট্রিক্সটা আছে এটা নির্ণায়কের মান এক্স স্কোয়ার 2x 5 3 ইকুয়াল টু 0। চলো এটাকে সলভ করি। এটাকে এটা দিয়ে গুণ করলে আসতেছে 3x স্কোয়ার, এটাকে এটা দিয়ে গুণ করলে মাইনাস 10x ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি x কমন নেই আসতেছে 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখন হয় x ইকুয়াল টু 0 আর কি, অথবা 3x মাইনাস 10 ইকুয়াল টু 0 বা 3x ইকুয়াল টু 10, অতএব x ইকুয়াল টু 10/3। প্রশ্নে কি বলছে? যে x এর যে সকল মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে অতএব x এর মান 0,10/3। তাহলে x এর মান যদি 0 আর 10/3 হয় তবে ওই ম্যাট্রিক্সটি কি হবে? ব্যতিক্রমী হবে। তো এখন এটা ভাই সকল বোর্ড 18-তে আসা একটা কোশ্চেন, অত্যন্ত চমৎকার একটা কোশ্চেন। বলছে ব্যতিক্রমী হয় তবে x এর মান নির্ণয় করো। তাইলে লিখবা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে কি হবে? এইটার ডিটারমিনার x2 এটা সমান সমান 0 হবে। তাহলে ব্যাপারটা কি হইতেছে? 2x মাইনাস 2x ইকুয়াল টু 0। এইবার তো ভাই তুমি বিপদে পড়ে গেছো, 2x মাইনাস 2x ইকুয়াল টু 0। এই জায়গা থেকে তো যদি তুমি ক্যালকুলেশন করো 0 সমান 0 আসতেছে। এবার তো তুমি x এর মান পাচ্ছ না। তাহলে তোমাকে কি করতে হবে? যখন দেখবা x এর একটা মান দুইটা সমান এরকম আসতেছে তখন তুমি লিখবা x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমি আবার রিপিট করতেছি, x এর সকল বাস্তব মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, কারণ 2x মাইনাস 2x ইকুয়াল টু সবসময় 0 হবে। তাহলে এরকম তোমাকে ধান্দা লাগাইয়া দেওয়ার জন্য কিছু ম্যাথ আসতে পারে, যেটা হয়তো তোমার কাছে একটু কঠিন লাগতেছে। পরে চিন্তা করো, দিনাজপুর বোর্ড বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে m এর মান কত? তাহলে এত ম্যাট্রিক্স, তাহলে দেখো এটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 25। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, ব্যতিক্রমী মানে কি? এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। নির্ণায়ক কি? 4m + 2 ইকুয়াল টু 0। তাহলে এইটার ডিটারমিনেন্টটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ভাইয়ারা? এটাতে এটাকে গুণ করো, গুণ করলে আসতেছে m স্কয়ার প্লাস 4m প্লাস 2m প্লাস 8, নিচ থেকে এটাতে বিয়োগ করে দিলে -24 ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি আসতেছে? m স্কয়ার 2m আর m আসতেছে 6m মাইনাস কত আসতেছে? 16 ইকুয়াল টু 0। তাহলে পুরো ব্যাপারটা কি আসলো? তাহলে এখন যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে ব্যাপারটা আসতেছে m স্কয়ার প্লাস 8m মাইনাস 2m মাইনাস 16 ইকুয়াল টু 0। এখানে যদি আমরা বাকিটা করি, m যদি আমরা কমন নেই তাহলে কি আসতেছে? m প্লাস 8, আর যদি আমরা -2 কমন নেই তাহলে কি আসতেছে? m প্লাস 8 ইকুয়াল টু 0। পুরো ব্যাপারটা আসতেছে m প্লাস 8 m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় m প্লাস 8 ইকুয়াল টু 0, অতএব m ইজ ইকুয়াল টু -8। আর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব m ইকুয়াল টু 2। তাহলে আমরা m এর দুইটা মান পাইছি -8 আর -2। তাহলে m এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? m এর মান
-8,2। অর্থাৎ তোমাকে যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যদি কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় তাহলে তার নির্ণায়কের মান 0 ধরে কাজ করবা। তো এবার দেখো কিছু টেকনিক্যাল কোশ্চেন আমাদের পরীক্ষায় আসছে। তো এমসিকিউতে কি বলছে, বলছে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে এর মান নির্ণয় করো। তাহলে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স এটাতে এটাকে গুণ করো, তাহলে -40 -8 এ নিচ থেকে এটাকে গুণ করো +8 = 0। তাহলে পুরো ব্যাপারটা দিচ্ছে -8 এ -32 = 0। তাহলে -8 এ সমান সমান 32, এটা দিয়ে এটাকে কাস্ট করলে -4, a = -4। এর মান কত? -4। অর্থাৎ তোমাকে যদি এরকম বলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এর মান নির্ণয় করো, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এর মান মানে হচ্ছে ম্যাট্রিক্সটির ডিটারমিনারের মান 0। এখন পরে আরেকটা কোশ্চেন বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আলফা এর মান নির্ণয় করো। তাহলে সহজ কাজ, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো 4 আলফা, নিচ থেকে এটা দিয়ে এটাকে গুণ করো -α² - α = 0। তাহলে ব্যাপারটা কি আসতেছে -α² + 3α = 0। তাহলে এখান থেকে -α কমন নাও, কি হইতেছে α - 3 = 0। তাহলে হয় এটা = 0 মানে α = 0, অথবা α = 3, তাহলে 0,3। এটা হচ্ছে আমাদের উত্তর। তো পরের কোশ্চেনে যদি আমরা যাই, সেটা হচ্ছে বলছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m এর মান কত। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে আবার আগের কেস, এটা গুণ করো m² - 2m -3m + 6, নিচ থেকে উপরে গেলে -12 = 0। তাহলে পুরো জিনিসটা কি হইতেছে m² - 5m -6 = 0। তাহলে যদি মিডল টার্ম করি m² - 6m + m -6 = 0। তাহলে যদি m ক্লিয়ার করি m - 6 + 1 ক্লিয়ার করলে m - 6 = 0, বা m - 6 m + 1 = 0। তাহলে এখন দেখো এটা থেকে m এর মান বের করলে হচ্ছে m = 6, আর এটা থেকে m এর মান বের করলে -1, তাহলে m এর মান -1,6, তাহলে -1,6। তো আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে কিভাবে আসলে আমরা নির্ণায়কের মান এবং অনুরাশি, সহগ, গুণক এগুলা নির্ণয় করার মাধ্যমে আমরা কাজ করতে পারি।